বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যে দলীয় সভা, সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক আগে তৃণমূলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিলেন। আর সেই বক্তৃতায় তিনি যেটা জোরের সঙ্গে জানালেন যে তিনি বেঈমান নন। আমি বেঈমান নই, এই কথাটা কিন্তু জোরের সঙ্গে, মানে এতটাই তিনি গলায় জোর দিলেন যে সেই কথাটা নিয়েই একটু আলোচনার যেন প্রয়োজন হয়ে পড়েছে। এখন প্রশ্ন যেটা উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে নিজেকে তিনি যে বেঈমান নন, এই কথাটা একেবারে ভরা সবাই বলতে বাধ্য হলেন কেন? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যতেই বোঝা গেছে যে তার নামে নাকি কিছু নেতা মিডিয়ায় অপপ্রচার করছে যে তিনি একটা নতুন দল তৈরি করবেন, নতুন দল তৈরি করতে পারেন। পাশাপাশি কিছু অপপ্রচার এমনও চলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন, এবং সেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার, যেটা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেই অপপ্রচারের জবাব দিতে গিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জোর গলায় যেটা দাবি করলেন যে তিনি বেঈমান নন, এবং তার যদি গলা কেটে দেওয়াও হয় তাহলেও কিন্তু সেই কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আর এই কথাগুলোই বলতে গিয়ে কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা বুঝে এসেছে, গলা কিন্তু ধরে এসেছে যে তিনি বেঈমান নন, তাকে শুধু শুধু বেঈমান সাজানোর চেষ্টা চলছে। এখন কথা যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই স্বীকারোক্তিটা করতে হলো, কিংবা এই মুচলেখাটা দিতে হলো যে তিনি নতুন দল কিংবা বিজেপিতে যাচ্ছেন না, এবং সবথেকে বড় যেটা কথা, তিনি বেঈমান নন। দেখুন, বিজেপিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন এটা কেউ বিশ্বাস করবে না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে কেউ তার নামে অপপ্রচার করেছে, তিনি বিজেপিতে যাবেন, তো বলা যায় যে হয়তো নিশ্চয়ই কেউ করেছে এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়েছে। কিন্তু একটা বাচ্চা শিশুরও এই বোধটা রয়েছে যে আর যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবেন কেন? যার হাতে পুরো তৃণমূলের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে, যাকে তৃণমূলের ভবিষ্যৎ বলা হচ্ছে, তার কি দায় পড়েছে বিজেপিতে যাওয়ার? আর তিনি নতুন দলই বা কেন গড়তে যাবেন? একটা তৈরি করা দল তার হাতে রয়েছে, ক্ষমতায় থাকা দল তার হাতে রয়েছে, এবং তিনি ভালো মতোই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পুরো দলটাই তার হাতে আসবে। তো তিনি আবার খেটে খুঁটে আরেকটা দল তৈরি করতে যাবেন কি করতে? ফলে এই দুটো কথা কেউই বিশ্বাস করবেন না, আর সেই নিয়ে আলোচনাটা খুব একটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কিন্তু যেটা নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে এই বেঈমান নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন যে তিনি বেঈমান নন, এই কথাটা নিয়ে কয়েকটা কথা বলার আছে। আর সেই কথাগুলো হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এইভাবে তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ দলীয় সভায় স্বীকারোক্তিটা দিতে বাধ্য হলেন কেন? আসলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাস, তৃণমূলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে একটা কিন্তু গোপনে চোরাস্রোত লড়াই ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা কিন্তু মিডিয়ায় প্রকাশ্যেও এসছে। কিন্তু এই কিছুদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি একটু বেশি দায়িত্ব দিয়ে ফেলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি একটু বেশি ভরসা করে ফেলছেন, তখন কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে তারও অবস্থা ওই অখিলেশ যাদবের বাবা মুলায়ম যাদবের মতো হতে পারে। আর এই কথাটা কিন্তু বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন আচমকাই ইউটার্ন নিয়েছেন। আর ইউটার্ন নিয়ে কিন্তু তিনি পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন যে আগামী 10 বছর তৃণমূলের নেতৃত্ব তিনিই সামলাবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার সমকক্ষ নেতা নন, অন্তত এখনো পর্যন্ত নন, তার প্রমাণ কিন্তু এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভার পেছনের ব্যানার, সেই ব্যানারেও পাওয়া গেছে। সেই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কিন্তু অন্য কারো ছবি জায়গা পায়নি।
আর এই যে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা, সেটা নিয়ে কিন্তু এর আগেই প্রায় বছরখানেক আগে কুণাল ঘোষ একটা বিতর্কও তৈরি করেছিলেন। আর সেই বিতর্কের ফলেই কিন্তু এই যে মমতা অভিষেক দ্বন্দ্ব, সেটা মিডিয়ায় চলে এসেছিল, প্রকাশ্যে চলে এসেছিল। তো সেইটাকে নিয়ে একটা পরিষ্কার বার্তা কিন্তু এদিনের যে দলীয় সভা, সেই দলীয় সভার ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলো তৃণমূলের একমাত্র পোস্ট, বাকি সব কিন্তু ল্যাম্প পোস্ট, এবং সেই ল্যাম্প পোস্টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে যেসব তৃণমূলের নেতারা স্বপ্ন দেখছিলেন যে খুব শিগগিরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল চলে আসবে, তিনি তৃণমূলের সর্বসের্বা নেতা হয়ে যাবেন, এবং সেই সুযোগে সেই সব অভিষেকপন্থী নেতারা কিছুটা আখের গুছিয়ে নেবেন, এইটা যারা ভাবতে শুরু করেছিলেন তাদের জন্য কিন্তু বড় ধাক্কা হয়ে গেছে। আর সবথেকে বড় ধাক্কা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও জন্য। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বর পাশাপাশি পুরো বাংলা চষে বেড়াচ্ছিলেন, নবজোয়ারের মতো কর্মসূচি করেছিলেন, তার সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের মডেলকে সামনে রেখে বাংলার মডেল তৈরি করা শুরু করে দিয়েছিলেন, রাজ্যের তৃণমূল সরকারকে সেই মডেল অনুসরণ করার কথা বলতে শুরু করেছিলেন। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো কোথাও না কোথাও এতটুকু মনে হয়েছিল যে 10 বছর নয়, যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 10 বছর তিনি তৃণমূল নিজের হাতে রাখবেন। তো 10 বছর যে অন্তত তৃণমূলকে হাতে পেতে অপেক্ষা করতে হবে না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূলী নেতারা এই জায়গাটা পেয়ে গেছেন, এই সুযোগটা পেয়ে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী 10 বছর তৃণমূলের সর্বসের্বা নেত্রী থাকবেন, তখন তাদের তরফ থেকেই হয়তো হতে পারে যে এই ধরনের একটা প্রচার, মানে অভিষেকের বিরুদ্ধে একটা প্রচার চালানোর চেষ্টা হয়েছে, অভিষেক পন্থীদের বিরুদ্ধে একটা প্রচার চালানোর চেষ্টা হয়েছে, যে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে অন্য একটা দল তৈরি করে ফেলবে কিংবা বিজেপিতে চলে যাবে। তো এদিন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সব মমতাপন্থী তৃণমূল নেতাদের একটা জবাব দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কিন্তু তিনি বলতে বাধ্য হয়েছেন যে তার কিন্তু গলা কেটে দিলেও তার সেই কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগানটা বেরোবে। এবং এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর 2-4টে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাব বাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাব বাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি।
আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম, যাত্রা বন্ধ করে এসেছি একদিনের জন্য। সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা, আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বশ্যতাটা স্বীকার করে নিয়েছেন। তাকে যে আরও কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচেই কাজ করতে হবে অন্তত 10 বছর, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবং সেই বশ্যতাটা কিন্তু তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে স্বীকার করে নিয়েছেন। এবং তৃণমূলের দলীয় সভায় এই কথাটা বলার পেছনে আরেকটা যুক্তি হতে পারে যে তিনি তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে একটা ভুল ভাঙানোর চেষ্টা করেছেন যে তার আশায় বসে থাকলে কিন্তু হবে না, তার আশায় বসে থেকে কিন্তু তৃণমূলে ভেদাভেদ তৈরি করে বিরোধীদের সুযোগ দেওয়া চলবে না। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে তৃণমূলে এখন যদি অভিষেকপন্থী আর মমতাপন্থী দুটো ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু 10 বছর কেন, তার আগেই তৃণমূলের সলিল সমাধি ঘটবে, তৃণমূলের দফতরে কিন্তু লাল বাতি জ্বলে যাবে। আর যদি লাল বাতি জ্বলে যায়, তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 বছর পরে কি পাবেন হাতে? মানে তৃণমূল দলটাই যদি না থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে হাতে পাবেনটা কি? তো এইখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে তৃণমূলকে একটা বাঁচানোর জন্য বার্তাটা দিয়েছেন। পাশাপাশি বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করলেন যে তার যে চার্জশিটের নাম উঠে আসা, সেটা নিয়েও কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ব্যাখ্যা দিয়েছেন। তবে এই ব্যাখ্যাটা বলবো যে বেশ গোল গোল কথায় তিনি ব্যাখ্যাটা দিয়েছেন। আর গোল গোল কথা বলতে গিয়ে তিনি কি বলেছেন? তিনি বলছেন যে তার নাম সিবিআইয়ের চার্জশিটে দুবার রয়েছে, তবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটার কোনো উল্লেখ নেই। তো এইটা কিন্তু এর আগের ভিডিওতেই বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতারা এই জায়গাটাকেই কিন্তু হাতিয়ার করে সিবিআইকে আক্রমণ করবে এবং সেটা এদিন কিন্তু বাস্তবে ঘটলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সুযোগটাই নিলেন, সিবিআইয়ের সেই যে নামের আগে পেছনে পরিচয় না দেওয়া, সেটাকে হাতিয়ার করেই কিন্তু এদিন সিবিআইকে ধুয়ে দিলেন এবং ধুয়ে দিয়ে কিন্তু তিনি আরও একবার বললেন যে তিনি তো আগেই বলেছেন যে যদি 10 পয়সারও কোনো তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে পারে তাহলে তিনি ফাঁসি কাঠে ঝুলবেন। কিন্তু এই কথাগুলো বলার মধ্যেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ একটা কথার খেলা খেলেছেন। আর সেই কথার খেলাগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে যে প্রথমে তিনি 5 পয়সা দুর্নীতির কথা বলতেন, যে 5 পয়সারও যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে তিনি ফাঁসি কাঠে ঝুলবেন। এদিন সেটা বেড়ে ডবল হয়েছে, মানে 10 পয়সা হয়েছে। কিন্তু তার থেকেও বড় যেটা কথা, যে তিনি এদিন বোঝাতে চেয়েছেন যে তার নাম যদি দুর্নীতিতে জড়িয়ে কিছু তথ্য প্রমাণ উঠে আসে তাহলে নাকি চার্জশিটেরও দেওয়ার প্রয়োজন হবে না, তাকে জানালেই হবে, তিনি সুরসুর করে গিয়ে ফাঁসি কাঠে ঝুলে পড়বেন। কিন্তু সত্যি সত্যি এই যে সিবিআইয়ের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ফাঁস হয়ে যাওয়া, তাতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, আর সেই হিসেবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে সুরসুর করে যা করার কথা সেটা করে ফেলার কথা। কিন্তু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তার নামটা ঠিকই রয়েছে কিন্তু ওই যে নামের পরিচয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ নাকি সিনেমার হিরো নাকি অন্য কেউ, সেটা তো সিবিআই বলেনি। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যেহেতু প্রমাণ হচ্ছে না, সিবিআই যেহেতু ভাব বাচ্চে কথা বলছে বিজেপির মতো, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু শুধু কেন ফাঁসি কাটে ঝুলতে যাবেন? তো এই জায়গাটার কিন্তু সুযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনও তার যে ফাঁসি কাঠে ঝোলার প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাটার মুখ কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। তবে এদিন মজার কথা হলো যে তার সঙ্গে ওই গলা কাটার কথাটাও কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জুড়ে দিয়েছেন। মানে ওই যে গলা কেটে দিলে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন এমন দুর্দিন চলছে, মানে সেই অর্থে যে তাকে ওই ফাঁসি কাঠে ঝোলার কথা বলতে হচ্ছে, না হয় গলা কেটে মমতা জিন্দাবাদের কথা বলতে হচ্ছে। এই সব করেই কিন্তু তাকে এখন সব দিকে সামাল দিতে হচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।